আমার চোখের সামনে ওই ব্যক্তি 680 টাকা একটা সিট 1200 টাকা করে বিক্রি করেছে। 680 টাকার সিট উনি 1200 টাকা বিক্রি করে দিয়েছে, যেখানে উনি বলেছে এই সিট ব্লক হয়ে গেছে, আপনাকে সিট দেওয়া পসিবল না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাংলাদেশ রেলওয়ের দুর্নীতি অবস্থা সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। বন্ধুরা, দিন দিন এই দুর্নীতি কতটা ভয়াবহ রূপ নিচ্ছে তা হয়তো আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। সিট বুক করি, অনলাইনে পেমেন্ট করতে যাই, বিকাশে আমার নম্বরটা দেই, দেওয়ার পর হচ্ছে গিয়ে আমার ভেরিফিকেশন কোড আসে একটা, আসার পরে ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর আমার সাথে সাথে আমার টাকা কেটে নেওয়া হয় বিকাশ থেকে। আমি অবাক হয়ে যে কি ব্যাপার, পিন কোড দেওয়া ছাড়াই আমার টাকা কেটে নিল, অবাক করার বিষয় না? তো আমি কোন ডকুমেন্টসও নাই, আমার টিকিটও নাই, আমার সিটও নাই। দেন আমি যেটা করলাম, আমি বিকাশের কল সেন্টারে কল দিলাম। কল দেওয়ার পর তারা আমাকে বললো যে ভাই আমাদের তো কোনো, তাদেরকে বললাম ভাই আমার টাকাটা কেন কেটে নিয়েছেন, ডকুমেন্টসটা তো আমাকে দেন নাই, আমাকে ডকুমেন্টসটা দেন। তো তারা বলছে ভাই এটা আমাদের কোনো ফল্ট নেই, এটা সহজ.com এর ফল্ট। আর আপনি হয়তো 3 কর্মদিবসের মধ্যে টাকা পেয়ে যাবেন, নয়তো আপনি সহজে সার্ভার রুমে গিয়ে যোগাযোগ করেন। তো দেন আমি সহজে সার্ভার রুমে যাই, এই যে দোতলায়, কমলাপুর রেল স্টেশনের দোতলায় সহজে সার্ভার রুম। সেখানে যাওয়ার পর নিউটন বিশ্বাস নামের একজন কম্পিউটার অপারেটর আছে, তার কাছে আমি গিয়ে বলি ভাই আমার তো সমস্যা এটা, সিটও পাইলাম না, কোনো ডকুমেন্টসও দেয়নি, কেন টাকাটা কেটে নিছে, টাকাও পাইলাম না, কবে পাবো ভাই, আমাকে সিটটা ম্যানেজ করে দেওয়া যায় কিনা, টাকার দরকার নাই, সিট ম্যানেজ করে দেন। বলতেছে ভাই সিট তো ম্যানেজ করা যাবে না, সিট তো ব্লক হয়ে গেছে, আপনার সিস্টেম ফল করছে আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যায়? ভাই কিচ্ছু করেন, আপনি চলে যান। ঠিক আছে, আমি টাকাটা তো পাইনি তখন। তো তিনি বললেন যে 15 কর্মদিবসের মধ্যে যদি না পান তাহলে আবার আসবেন, এটা বললো। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম যে ভাই ভালো লাগতেছে না, আমার যাইতেই হবে, এমার্জেন্সি, আমার এমার্জেন্সি ক্রাইসিস মোমেন্ট চলতেছে ফ্যামিলিতে। তো দেন আমি যেটা করলাম, আমি ওনার পাশে দাঁড়িয়েছি, আর এক লোক ছিল কম্পিউটার অপারেটর, ওনার নাম হয়তো খুব সম্ভবত সবুর। তো সবুর ভাইকে বললাম যে ভাই আমার সমস্যাটা সমাধান করে দেন। সবুর ভাই পাশে আরেকটা লোক ছিল, তো সেই লোকের সঙ্গে উনি সিট নিয়ে কথা বলছিল, সেই জন্য আমি ভরসা রেখে ওনার কাছে গেলাম। উনি বললেন যে ভাই আপনার তো সিট সংক্রান্ত সমস্যা, উনি তো বললেন সিস্টেম ফল্ট, ব্লক হয়ে গেছে, তো আপনার সিট তো দেওয়া পসিবল না। তো যেহেতু পসিবল না, বললাম আচ্ছা ঠিক আছে, দেখেন না কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। তো এই কথা বলতে বলতে উনি, আমি আমার এই যে আমার হাতে ফোন ছিল, আমি দেখছি, চেক করছি, এগুলো আপডেট নিচ্ছি, আমি সিট কাটার আবার সিট বুক করার চেষ্টা করছি, হচ্ছে না। আমার চোখের সামনে ওই ব্যক্তি 680 টাকা একটা সিট 1200 টাকা করে বিক্রি করেছে। 680 টাকার সিট উনি 1200 টাকা বিক্রি করে দিয়েছে, যেখানে উনি বলেছে এই সিট ব্লক হয়ে গেছে, আপনাকে সিট দেওয়া পসিবল না, সহজে কর্মকর্তা এখানে। তো আমি অবাক হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, যেটা কি হলো আমার সাথে। আমার সাথে তখন হচ্ছে আমার যেই সমস্যাটা, আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেই গেছে অলমোস্ট। যদি আমি সেই দুর্ঘটনা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, আর করতেও চাই না, হয়তো অনেক কাছে জোকস মনে হবে, তাই বলবো না। তো ব্যাপারটা আমি একা না, নিচে নেমে দেখলাম অনেক মানুষের এই সমস্যা। তো আমি সাথে সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আমি অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার পরে তারা 14 জন একবার করি, 15 জন একবার করি, তারা কোনো রেসপন্সই করলো না, কোনো শুনানির ডাক এখন পর্যন্ত দিল না। আমি অনেক মানুষের কাছে যাই, ভাই আমার সমস্যাটা সমাধান করে দেন, আমার টাকাটা অন্তত ফিরে দেন, নাই তো এই যে সমস্যাটা করলো এত মানুষের সাথে করছে, এটার একটা বিহিত করেন। বলছে ভাই দেখ তুই এইখানে একা পারবি না, চেষ্টা করার কোনো দরকার নাই, শুধু শুধু সরকারি চাকরি পাবি না, সরকারি চাকরি নষ্ট হয়ে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়স, মেধাবী স্টুডেন্ট, স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যায়। ব্যাপারটা এত হার্ট লাগছে আমার, এত খারাপ লাগছে, আমি মানে বলে প্রকাশ করতে পারবো না। ভাই সহযোগিতা চাইছি, তুমি আমাকে দেশ থেকে চলে যেতে বলো, আমি কি এতটা অসহায়? সহযোগিতা চাইলে, সমস্যার সমাধান চাইলে দেশ ত্যাগ করতে হবে আমাকে? তো এটা নিয়ে আমি চিন্তা করলাম, যেহেতু ওনাদের দ্বারা পসিবল না, আমি হাইকোর্টে রিট করার জন্য প্রস্তুতি নিলাম। হাইকোর্টে রিট করার জন্য এই যে এখানটায় মানে কমলাপুর রেল স্টেশনের সামনে গত 7 তারিখ এই যে হোয়াইট বোর্ডটা দেখছেন, আমি আপনার কাছে তো পারমিশন চাইলাম, আমি এটা শেষ করে আমি আপনার কাছে আসতেছি। আমি ইন্টারভিউ নিচ্ছি ইউটিউব। আপনার কি ইউটিউব চ্যানেল? এটা বলতেছেন, আমি তো বলতেছি যে আমাকে আপনাকে এই ক্রাউডটা তো করতে হবে না। আমি তো কাউকে দাঁড় করাইনি, এবং সব চ্যানেল তো এতক্ষণ নিয়েছে, তাই না? আপনি আমার ব্যাপারে কেন আসলেন? প্রত্যেকটা টিভি চ্যানেল না নিশ্চয়ই আলাদা করে সবাই নিয়েছে, তাই না? এক সাইডে যান। আর কাউকে তো আমরা দাঁড় করাইনি। আচ্ছা ঠিক আছে, আপনি ওনারা দাঁড়িয়ে আছে, আপনারা ওনাদেরকে সরিয়ে দিন। ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই, ওনাদের ইন্টারভিউটা শেষ করে আমি আসতেছি। ঠিক আছে। আচ্ছা তারপরে কি হলো ভাই?
আচ্ছা ভাই, আমি একটু আপনাদের প্রশ্ন করি যে উনি যেই সমস্যাটা পড়েছে, আপনারা যেহেতু ভিতরে ঢুকেছেন সবাই যাত্রী, আপনারা কি এই সমস্যাটা ফিল করেন? কে কে মানে একটু হাত তুলেন, একটু হাতগুলো দেখতে পাই। তাহলে আমার একটু আপনাদের প্রতি প্রশ্ন, আপনিও সাফার। আচ্ছা, আমার একটা প্রশ্ন যে আপনি কতদিন ধরে এখানে করছেন আন্দোলন? আমি এখানে 10 দিন যাবত আছি। আচ্ছা, এই 10 দিন ধরে একটা লোক আন্দোলন করছে একা সবার স্বার্থে, আপনারা কেন আসেন নাই? এটা একটু আমার প্রশ্ন। হ্যাঁ, এমনি সবার কি এভাবে ওনার পাশে দাঁড়ানো উচিত কিনা? অনেকে আবার ভয় পান যে সরকার বিরোধী কিছু কিনা, এটা না, মাননীয় প্রধানমন্ত্রী নিজে ব্যাপারটা সলভ হলে খুশি হবে। উনি কিন্তু ইয়াং জেনারেশনদের ভালোবাসে, পছন্দ করে, এটা ভয়ের কিছু নাই। এই সাফারটা ভাই আমিও হয়েছি, আমি আমার জায়গা থেকে কখনো বলতে পারিনি, যার জন্য আজকে আমি দৌড়ে চলে এসেছি। এভাবে আপনারা সবাই আসবেন। আচ্ছা বলেন ভাই, তারপর কি হয়েছে? 2:30টা ট্রেন 3টা বাজে, অন্য কোনো প্ল্যাটফর্মের নামই নাই। এই যে দেখেন প্রিয় দর্শক, হ্যাঁ, 5টাও বাজতে পারে ট্রেনের কাউন্টারে গেলে, কই 5টাও বাজতে পারে, বুঝছেন ভাই বলেন। 2:30টার ট্রেন এখন 3টা পার হয়ে যাচ্ছে, কিন্তু ট্রেন নাই। কখন আসবে আমরা তাও জানি না। তাও জানেন। আচ্ছা ভাই বলেন, তারপর কি হয়েছে? তারপর আমি এই হোয়াইট বোর্ডটা নিয়ে, এই যে আজকে শিকলপাড়া দেখছেন, এই শিকলপাড়া ছিলাম না তখন, হোয়াইট বোর্ড নিয়ে এইভাবে সোজা হয়ে দাঁড়িয়েছিলাম কমলাপুর রেল স্টেশনের সামনে। শুধুমাত্র কি করছিলাম, এখানে এক্সট্রা একটা কথা লেখা ছিল গণস্বাক্ষর কর্মসূচি। জাস্ট আমি চাচ্ছিলাম যে যেই মানুষগুলো আমার মতো ভুক্তভোগী, আমি তাদের মানে ঠিকানাটা নেব, তাদের প্রবলেমসটা জানবো, তাদের নম্বরটা নেব, তাদের সিগনেচারটা নেব, এবং হচ্ছে আমি হাইকোর্টে একটা রিড করবো তাদের সবাইকে নিয়ে। যেহেতু আমি একজন স্টুডেন্ট, মানে একার পক্ষে এই জায়ান্ট কোম্পানি, এত বড় বড় কোম্পানি, ঠিক আছে, যাদের মানে হাজার হাজার কোটি টাকা এই কয়দিনের মধ্যে লুটপাট করেছে, তাদের সঙ্গে তো আমি একা পারবো না। মানুষজনদেরকে আমি হচ্ছে গিয়ে তাদের সমর্থন চাচ্ছিলাম। তো তারা যে কাজটা করলো, গত 9 তারিখ রাতে আমাকে পুলিশ সদস্য দিয়ে এখান থেকে ধাক্কাতে আমাকে এখান থেকে বের করে দেয়। তারা বলে যে, মানে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি কারণে আমাকে ধাক্কা দিয়ে বের করছেন, আমাকে একটু বলেন। উনি বলছে যে আমাকে হায়ার অথরিটি বলেছে আপনাকে এখান থেকে বের করতেই হবে। বলছি আপনি নাকি সরকার বিরোধী অ্যাক্টিভিটিস করছেন। বললাম যে ভাই আমার 6 দফা দেখেন, আমার 6 দফা দাবির কোথায় লেখা আছে এটা সরকার বিরোধী, বা কোনটায় সরকার বিরোধী ইঙ্গিত আছে আমাকে একটু বলেন। তো উনি আমাকে বলছে যে না, আমি এত কিছু জানি না, হায়ার অথরিটি যেহেতু বলছে আপনাকে এখান থেকে যেতে হবে। উনি ধাক্কাতে আমাকে বের করে দিলেন। দেন যেটা হলো, আমি এখান থেকে কোথাও গেলাম না, আমি একটা ভিডিও পোস্ট করলাম, ব্যাপারটা ভাইরাল হয়ে গেল। আমার সকল বন্ধুরা বিভিন্ন জেলা থেকে চলে আসলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলে আসার পরে এখানে যেহেতু পুলিশ সদস্য ধাক্কা দিয়েছে, ধাক্কার প্রতিবাদে তারা ধাক্কা দিতে চাইলো, কিন্তু আমি তাদেরকে ধাক্কা দিলাম না, সংঘাত চাইনি। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি অবুঝ না, তো সম্প্রীতি চেয়েছি, সংঘাত চাইনি। তো ওনারা যে কাজটা করেছে, ধাক্কার প্রতিবাদে আমরা এখানে যত পুলিশ সদস্য ছিল, যত আনসার বাহিনী ছিল, এখানে স্টাফ যারা ছিল, টিটি যারা ছিল, সবাইকে আমরা গোলাপ ফুল দিয়েছি, পবিত্রতার প্রতি আহ্বান জানিয়েছি। বন্ধুরা, বাংলাদেশ রেলওয়ের এই দুর্নীতি অবস্থা দ্রুত বন্ধ করা হোক, কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করুন, নাকি দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।